আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা ৩২। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। সিতুজা ওয়াশরুমের জন্য খাবার ট্রেটা তৃষ্ণার হাতে তুলে দেন। ছেলেটা তার এখনও কিছু খায়নি ভালো মতো করে, উঠে চলে গেল রাগ দেখিয়ে। তৃষা যে এবারই বউ, এই পরিচয়টা জানার পর ইশাদরা বেশ লজ্জা আর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। অবশ্যই সেতুজা পরিস্থিতি সামাল দিতে চটজলদি প্রসঙ্গ পাল্টে ফেলেন। কম্পনমান হাতে খাবার ট্রে নিয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করল তৃষা। বুকের ভেতরটা মনে হচ্ছে কামারশালার হাঁপাড়ের মতো ওঠানামা করেছে। অজানা ভয়ে হৃৎপিণ্ডের হাতুড়ি পেটানো শব্দ হচ্ছে। তৃষা ঘরে ঢুকে দেখতে পায় ওয়াসিম বিছানায় বসে আছে, দৃষ্টি তার স্ত্রীর সামনের দিকে। চোখে এক অদ্ভুত লাজে আবার ফুটে উঠেছে, কিন্তু তার রাগে নাকি কষ্টে বোঝা দেয় তৃষ্ণার পক্ষে। তৃষা কাঁপা কাঁপা হাতে খাবার ট্রেটা ওয়াশিমের পাশে রাখে, কণ্ঠ খাদে নামিয়ে কোনো মতে বলে, খেয়ে নিন, সারাদিন তো কিছু পেটে পড়েনি আপনার। তৃষার কথায় ওয়াসিম ঘাড় ঘুরিয়ে তাকায়, দৃষ্টি তীক্ষ্ণ, চোখে চাউনি দিয়ে ভস্ম করে দেবে। কিন্তু আচমকাই অদ্ভুত একে শান্ত আর ঠান্ডা গলায় সে আদেশ করে বসে, খাইয়ে দে। এই হুকুম শুনে তৃষা দৃষ্টি নত করে নেয়। আজ সকালে শশা কাটতে গিয়ে ডান হাতে দুটো আঙ্গুল বেশ খানিকটা কেটে গিয়েছে। কাটা জায়গায় নুন বা ঝাল লাগলে জ্বলে পড়ে যায়। তথাপি ওয়াসিমের হুকুম অমান্য করার সাহস তার নেই। এর আগেও এভাবে অনেকবার সে ওয়াসিমকে খাইয়ে দিয়েছে, আজও তার ব্যতিক্রম হতে দিবে না। নিজের ভেতরে হাজার দ্বিধা আর সংকোচ চেপে রেখে সে ওয়াসিমের পাশে বসে, হাত দিয়ে ভাতের লোকমা মাখাতে শুরু করে। তরকারির ঝোল কাটা আঙ্গুলে লাগতেই তীব্র জ্বালায় শরীরটা শিউরে ওঠে। আঙ্গুলগুলো খা খা করছে যন্ত্রণায়। তাও সে অসহ্য যন্ত্রণায় মনোযোগ না দিয়ে সে ওয়াসিমের মুখের সামনে খাবার তুলে ধরে। ওয়াসিম নির্বিকার চিত্রে খাবার মুখে নেয়। তৃষ্ণা দাঁতে দাঁত চেপে আঙ্গুলের যন্ত্রণা সহ্য করে তাকে খাওয়াতে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজা কড়া নাড়ার শব্দ। আয়রাতে দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। আমি কি আসতে পারি? ওয়াসিম চিবানো থামিয়ে শান্ত চোখে আয়রাতের দিকে তাকিয়ে অনুমতি দেয়, আসুন। তবে তার দিকে তৃষ্ণা ফিরেও তাকায় না। কেন তাকাবে? সে পরপুরুষ, তার দিকে দৃষ্টিপাত করা পাপ, অনুচিত। আয়রাতে ধীর পায়ে এগিয়ে এসে আমতামতা করে বলে, ওয়াসিম, আই এম সরি। আসলে আমার বাবা জানতো না যে উনি আপনার ওয়াইফ। প্লিজ কিছু মনে করবেন না। ওয়াসিম কথাটা শুনে মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। এক অজানা ঈর্ষা তার অভিমানের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তৃষ্ণা তো তার, তাহলে সেই কেন আয়রাদের কাছে যাবে? তৃষ্ণা চলে গেলে ওয়াসিম কার উপরে রাগ ছাড়বে? দিন শেষে কে তার এত নীরবে খেয়াল রাখবে? ওয়াসিম একবার আর চোখে তৃষ্ণার নত যেন মুখের দিকে তাকায়, তারপর নিজের ভেতরে তোলপাড় করা অনুভূতিগুলোকে আড়াল করে সম্পূর্ণ উল্টো একটা উত্তর দেয়, আরে সমস্যা নেই, ওকে তুমি বিয়ে করতে পারো। ও তো আমার নামমাত্র স্ত্রী। আসলে আমি ওকে স্ত্রী বলে মানি না। ও তো কুকুরের মতো পড়ে থাকে এখানে। তুমি চাইলে বিয়ে করে নিয়ে যেতে পারো। আমি কখনো ওকে ছুঁয়ে দেখিনি। ওয়াসিমের ছুঁড়ে দেওয়া প্রতিটা শব্দ এক একটা তপ্ত শলাকা হয়ে তৃষ্ণার বুকে বিঁধে থাকে। এক অসহ্য যন্ত্রণায় ভেতরটা দুমড়ে মুচে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো হাত তার কলিজাটা ছিঁড়ে খুবলে নিচে নিজের শরীর থেকে। আকাশ ভেঙে পড়লেও বোধহয় তৃষ্ণা এতটা কষ্ট পেত না যতটা পেল ওয়াসিমের এই নিষ্ঠুর সম্মোষণে। যন্ত্রণা তার অস্তিত্ব কেঁপে উঠল। মনে হচ্ছে বুকের পাঁজরের হাড়গুলো মরমর করে ভেঙে কলিজাটা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অবিশ্বাসের ঘোর কাটছে না তৃষ্ণার। এই মানুষটা, এই ওয়াসিম কী করে পারল এমন বিষাক্ত আঘাত করতে? একজন পরপুরুষের সামনে তাকে এভাবে পণ্য বানিয়ে দিল। আয়রাত বাকরুদ্ধ। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এমন কথা তো তার কাম্য ছিল না। পরিস্থিতি সামাল দিতে সে থতমত খেয়ে বলে, আচ্ছা, আমি যাই তাহলে। আয়রাত প্রস্থান করে, তবে যাওয়ার আগে একবার এক পলক তৃষ্ণার দিকে তাকায়। এক তৃষ্ণাক্ত হৃদয়ের দৃষ্টি নিয়ে তাকায়। হয়তো মনে প্রতিজ্ঞা করল, তোমাকে আমি নিজের করব ইনশাল্লাহ। যে তোমার মূল্য দেয় না তার কাছে থেকে তুমি কি করবে? তৃষ্ণা ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করেছে। চোখের জল গিলে নিয়ে পুনরায় ওয়াসিমের মুখে খাবার তুলে দেয়। আয়রাদের সামনে অন্তত কথাটা না বললেও পারত। কোনো স্বামী নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার কথা এভাবে বলতে পারে?
ওয়াসিম কি তাকে এতটাই ঘৃণা করে? ওয়াসিমের তৃষ্ণার নত হওয়া মুখের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করে, তোর কি খুব কষ্ট হচ্ছে এরূপ কথা বললাম বলে? তৃষ্ণা এবার মুখ তুলে তাকায়, ঠোঁটের কোণে ঝুলিয়ে দেয় এক মেকি যন্ত্রণাকাতর হাসি। তিক্ত গলায় উত্তর দেয়, না তো কষ্ট হবে কেন, আমি তো কুকুর। আর আমার মতো কুকুরে আবার কষ্ট অনুভূতি হওয়ার কোনো কথা নাকি? যা বলেছেন ঠিকই বলেছেন, ভুল তো কিছু বলেননি। তিশার উত্তরে ওয়াসিম আর কোনো কথা বলে না, নিঃশব্দে উঠে চলে যায়। একটি বাক্য ব্যয় করে না সে। ওয়াসিম চলে যাওয়াতেই তৃষ্ণা হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে, শূন্য দৃষ্টিতে চারিদিকে তাকায়। কি ভয়াবহ নিয়তি তার, কি নিষ্ঠুর এই বেঁচে থাকা। তৃষ্ণার গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সে সাবধানে জলটুকু মুছে নিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। এক বিদ্রূপের হাসি এসে বিড়বিড় করে আওড়ায়, থাক, আমি তো লোভী, ভাতের লোভী কুকুরের চেয়েও হীন। আজ ভাগ্য এতটাই বিমুখ, এতটাই নিষ্ঠুর যে পথের কুকুররাও আমাকে দেখে করুণার হাসি হাসবে। আর হাসবেই বা না কেন, আমার প্রাপ্য তো এইটাই, আমার সাথে তো এমন হওয়ারই কথা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের ললাটিখানি জুটি ঝামেলা আটার মতো লেগে থাকে, চাইলেও তা পিছু ছাড়ানো যায় না। শিখদের বাড়ির বাসিন্দাদের এই তালিকায় ঠিক শীর্ষে অবস্থান করে। বিপদেদের ঘাড় থেকে তো নামিই না, উল্টো মনে হয় বিপদেদের ভালোবেসে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। ধ্রুব আর ইকরার বিয়েটা সবেমাত্র নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সবাই ভাবছে এবার অন্তত শান্তি মিলবে, কিন্তু বাড়ি ফেরার পথেই বাদে বিপত্তি। যে জিন কিছুদিন আগে বিদায় নিয়েছিল, সে আজ আবারও ভর করেছে সিমরানের ঘাড়ে। ঘরের ভেতর এখন থমথমে অথচ অদ্ভুত এক হাস্যকর পরিস্থিতি। তৌসি এসে দাঁড়িয়েছে সিমরানের ঠিক মুখোমুখি। জিনের প্রভাবে সিমরানের দৃষ্টি এখন বুনো ভাব। তৌসির আর ধৈর্য ধরতে পারল না, জিনরূপী সিমরানের দিকে তাকিয়ে তিক্ত কণ্ঠে সে বলে উঠল, মা জিন, তুই দয়া করে জুতোর বাড়ি না খেতে চাইলে এখান থেকে ভাগ, তোর যন্ত্রণা সহ্য হয় না আর। তৌসির হুমকি শুনে জিন দমে যাওয়ার পাত্র নয়, উল্টো সিমরানের বড় বড় চোখ দিয়ে কটমট করে তাকিয়ে তৌসির দিকে সে বলে ওঠে ঝাঁঝালো গলায়, আগেরবার মিষ্টি দেসনি, এবার মিষ্টি না দিলে যামু না। জিনের এমন আবদার শুনে তৌসির মেজাজ চড়ে যায় সপ্তমে। একরাশি বিরক্ত আর তিক্ততা নিয়ে সে একবার চারিদিকে চোখ বুলিয়ে নেয়, যেন বিশ্বাসই করতে পারছে না এমন পরিস্থিতি। তারপর কর্কশ গলায় জবাব দেয়, পয়সা মনে হয় তোর নানি সাউয়া দিয়া আহে, যে তোর মতো সিনাল জিনরে আমি মিষ্টি খাওয়ামো নিজের পয়সা দিয়া। এমন গালি শুনে জিনের আত্মসম্মানে লাগে। সে তড়িপি করে উঠে বলে, তুই এত কিপটামি কেন করিস রে, তুই এত কিপটা কেন? অপমান সহ্য করতে না পেরে তৌসি দাঁতে কিরমির করে এগিয়ে যায়। ঝট করে সিমরানের চুল টেনে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, হ্যাঁ সিনাল, আমি কিপটা, তুই পয়সা দিয়ে আমারে, তখন সাইরা দেবো কিপটামি। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢোকেন তৌসিরের বাবা। ছেলের মুখের এমন অখাদ্য ভাষা আর পুত্রবধূর সাথে এই ধস্তাধস্তি দেখে তিনি স্থির থাকতে পারলেন না। সোজা এগিয়ে এসে কষে এক চর বসান তৌসিরের গর্দান। রাগে কাঁপতে কাঁপতে তিনি বলেন, তুই এই জিনিস সাথে এত কথা বলস কেন? যা ঘরে যা, নইলে জুতো খাবি, এত বড় হয়েও তোর শয়তানি গেল না। তৌসিরকে বাবার হাতে মার খেতে দেখিয়ে ফাজিল জিনটা খিলখিল করে হেসে ওঠে, যেন বিরাট কোনো তামাশা দেখছে। এমন ভঙ্গিতে টিপটানি কেটে বলে, সি সি সি, এত বড় পোলা হইয়া বাপের হাতে মারি খাস? লজ্জা, অপমান আর রাগে তৌসির ফর্সা মুখ লাল হয়ে ওঠে। বাবার সামনে আর কিছু করার উপায় নেই দেখে সে সিমরানের চুলগুলো ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে জিনের দিকে তাকিয়ে চাপা ক্ষোভে উপড়ে দিয়ে বলে, যদি তুই মানুষ হইতি তোর সাউও ফারতাম আমি, সিনাল কোথাকার। কথাটা শেষ করি তো সে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে আসে। সে জানে আর এক মুহূর্তে দেরি করলেই বাবার ভারী হাতটা আবার তার পিঠে এসে পড়তো। তবে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় বয়সে বাবার হাতে এই মার তার আত্মসম্মানে লাগে না, বরং মারের সেই জ্বালনি মাঝে সে একা তৃপ্ত খুঁজে পায়। আজকালের দিনে কজন বাবার মেরুদণ্ড এত শক্ত যে ভরপুর যৌবনে পা দেওয়া ছেলেকে চোখে চোখ রেখে শাসন করতে পারে। চারিদিকে তাকালে তৌসির দেখে বাবারা আজ সন্তানদের ভয়ে জুবুথুবু। পাঁচে ছেলে কিছু মনে করে না, কিন্তু তৌসির বাবা আলাদা। তার গলা স্বর আজ ঘরে দেওয়াল কাঁপায়। তার চোখের দিকে তাকালে আজও তৌসিরের ভেতরটা কেঁপে ওঠে। এই যে অসীম ক্ষমতা, ছেলের ওপর এই যে অটুট অধিকারবোধ, এটা তো তৌসিরের গর্ব। তার বাবা আজও এই সংসারের অবিবেক সাংবাদিক,
অবিসাংবাদিক রাজা, যার সামনে মাথা নিচু করতে তৌসির কোনো কুণ্ঠ নেই। তৌসির আজও তার বাবার কাছে সেই ছোট্ট তৌসির। ইকরাকে বাসার ঘরে বসিয়ে দিয়ে, ধ্রুবর জিম্মায় বুঝিয়ে দিয়ে নিজের ঘরে পা রাখল নাজা। মনটা বিষাদে আচ্ছন্ন, একটা তীব্র বিষক্রিয়া ছড়িয়ে পড়ছে শিরা উপশিরায়। চোখের সামনে জ্যান্ত একটা মানুষের মৃত্যু দেখার পর মস্তিষ্ক স্থির থাকতে পারে কি করে? বাপ চাচাদের সাথেও আজ কোনো বাক্যবাহীন হয়নি তার। তারাও নিজেদের মতো প্রস্থান করেছেন। নাজারও ইচ্ছে ছিল না কথা বলার। ঘরে এসে গোসল সেরে নিজেকে কিছুটা সামলে নেয় সে। চেষ্টা করে সবার সাথে স্বাভাবিক আচরণের। চেষ্টা না করেও তো আর উপায় নেই, কী করতে হবে। এইমাত্র ঘরে পা রাখার পর তৌসিরের দেখা মিলল তার। সে খবর দেওয়ার পর আর দেখা মেলেনি। সদ্য গোসল সেরে ঘরে এসেছে তৌসির। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে তার। কোমরে একখানা জরাশীর্ণ গামছা লুঙ্গি জড়ানো, গায়ে ঠুসঠাস করে মাখছে ঝাঁঝালো সরিষার তেল। তৌসির শরীরটা বড্ড সুঠাম, পৌরদীপ্ত। নাজা যতবারই দেখে এই দেহটা ততবারই এক আমোষ আকর্ষণে আটকে পড়ে। আজও তার ব্যতিক্রম ঘটল না। সে আটকে পড়ল। আহা, কি এক বিস্ময়কর ব্যাপার, কি এক মুগ্ধ আকর্ষণ! মোহমুগ্ধ নয়নে সে তাকিয়ে থাকে তৌসির দিকে। তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই এগিয়ে যায় দু এক পা নাজা তৌসির দিকে। গামছার উপর লুঙ্গি জড়াতে জড়াতে নাঝার এই দৃষ্টি লক্ষ্য করে তৌসির লক্ষ্য করে বাঁকা হাসে, বলে ওঠে, কি তালো সিনাল, এমন আমার সাউয়ের দিকে তাকাইয়াছো কেন? তৌসিরের এমন অশ্লীল সম্বোধনে ভরকে যায় নাঝা। মুহূর্তে ঘোর কেটে যায় তার। সামান্য বিমোহিত হওয়ার সুযোগটুকু তার কপালে নেই। নাজা চোখের চাউনি অন্যদিকে সরিয়ে নিয়ে বলে, কিছু না, এখন গোসল করলেন যে, এতক্ষণ কি করেছিলেন? তো সে নিজের মনেই জবাব দেয়, এতক্ষণ তো কনে বর নিয়ে আসে দৌড়াদৌড়ি করলাম, তাই এখন করতাসি। কেন, তোমার কোনো সমস্যা আমার গোসলে? কথাটা বলতে বলতে তৌসির নাজা দিকে এগিয়ে আসে। নাজা বিরক্ত প্রকাশ করে বলে, আমার সমস্যা হতে যাবে কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম। মনে হয় আপনি আমার কথা খুব শোনেন যে আমার সমস্যা হবে আর আপনি সেটা সমাধান করবেন। তৌসির তীক্ষ্ণ চোখে নাজার মুখমণ্ডল পরখ করতে করতে বলে, ঠ্যাস মারলা নাকি, লুসিয়ানকে মারায়? নাজার ভেতরটা জ্বলে ওঠে। মেরেছি তো আবার কড়া কথা বলছি। নাজা পাল্টা জবাব দেয়, ঠ্যাস মারবো কেন? আপনি তো পশুর মতো কাজ করলেন, জ্যান্ত খবর দিয়ে দিলেন। আমি কত আকতি মিনতি করলাম, শুনলেন না। এর থেকেও বুঝলাম আমি কতটুকু মূল্যবান আপনার কাছে। আমাকে তো মানুষই মনে করেন না, মূল্য দেবেন কি করে? নাজা খানিকটা সময় নিয়ে নিশ্চুপ থাকে। তৌসির তারপর নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, বেশি প্রেম সুদাইস না, নয়তো তো ওরেও কিন্তু ওর পাশে জ্যান্ত খবর দিমু। ওর কথা বাদ দিয়ে অন্য কথা বললে বল। তৌসির এই আচরণটা মেনে নিতে কষ্ট হয় নাজার, কিন্তু আজ আর প্রতিবাদ করে না। সেদিন বিবিচারের প্রথম আর আজকের এই অবিশ্বাস করার সাথে নিষ্ঠুরতা সব মিলিয়ে নাজারের মনে গহীন অভিমানের পাহাড় জমতে থাকে। তৌসির এই হুমকিটুকু সে সেই অভিমানের খাতায় টুকে নেয় নিঃশব্দে। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর কথা বললে খারাপ হবে না। রাগ করেই যদি সব হতো তবে আজ এই পরিস্থিতি তা দেখতে হতো না। তাই থাক না, অভিমানের শ্রেয় হয়ে থাক। তৌসির নাজারকে চুপচাপ চলে যেতে দেখে লুঙ্গি গিট শক্ত করতে করতে রুম থেকে বেরিয়ে নাজেম চাচার ঘরে আসে। আজ আসর জমে উঠছে এখানে। সবাই নাজেম চাচার ঘরে বসে আছে। তৌসির ঘরে ঢুকেই নাজেম চাচার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাদের যে মাল দেওয়ার কথা সেইটা আইছে থাইল্যান্ড থাইক্কা? রুদোর মালের কথা শুনে একটা হতাশা নিয়ে বলে, মাল তো দূরের কথা, ভালো আসেনি, কি কমু? তৌসির বুড়ো কুচকে ঘরে ঢুকতে ঢুকতে বলে, কি কস, এখনো দেয় নাই? আমগো তো ইন্ডিয়া যাইতে হইব, এর আগে সব নিয়ে রাখতে হইব। নাজিম চাচা বিছানার এক কোণে বসে ক্যালকুলেটরে বিয়ের যাবতীয় খরচ হিসাব কষছেন। তৌসির কথা তিনি মুখ না তুলেই বলেন, আরে দিতাছে না মাঙ্গের নাতি, টাকা আগে অ্যাডভান্স কিছু দিতে হইব। এটা শুনে তৌসিরের মেজাজ চড়ে যায়। সামান্য রাগ ঝেড়ে সে বলে, বেশি তেরামি করলে সাউয়া সিরিয়া কাউরে খাওয়াইয়ে দিমু, তখন বুঝবে নে। মিনাজ মামা আধো ঘুমেছিলেন। কাঁথা নিচ থেকে মাথা বের করে তৌসির দিকে তাকিয়ে বলেন, সে তুই যা ইচ্ছা তারে খাওয়াস, এখন এইটা ক নির্বাচনের প্রচার কি? তন্ময় ভাই, তুহিন ভাই এরা যদি না ঠিকে তাইলে? তৌসির বিছানায় বসতে বসতে আয়েসে ভঙ্গিতে বলে, আরে এসবের চিন্তা করিও না, যামো তো আমরাই, আর না গেলেও সিন্ডিকেট শুরু করব।
এসব বালে চিন্তা এখন করে লাভ কি? জনগণ কিন্তু আমগোতালি নাচবো। যারা বুঝদার হেরা কয়জন ভোটার? এর মধ্যেই রুদ্র বলে ওঠে, তৌসির ভাই, একটা বিল্ডার আইব তোমার লাগে দেখা করতে। ওরে সরকারি যে স্কুলের প্রটক আছে না, তার মধ্যে একটা দিতে হইব, মেলা লাভ দিব। তৌসির রুদ্রের কথার উল্টো পিঠে হতাশা ঝাড়ে। আর লাভ মারাস না রে সৌয়ার নাতি, আমার বহুত পয়সা লস হয়ে গেছে এক বউয়ের লাগ্গা। কোন দুঃখে যে হাঙ্গা করতে গেছিলাম। নাজেন চাচা এটা শুনে টিটকারি কেটে বলেন, সাত কপালের জোর, এমন বউ পাইছস, তার উপরে আবার এইসব কথা কও। কত বড় জানোয়ার হালার মাদার সুদ। নুমানও তাল মিলিয়ে বলেন, এত কিছুর পরেও ভাবি আপনারে সারে নাই, বহুত ধৈর্য আছে তার। তুমি কিন্তু ভাগ্যবান। তো সে ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি আসে। আমার বউ আর ভাগ্য এত ভালো যে প্রতিদিন কালাবাস আমার পাশা দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। এটা বলতে বলতে তৌসির ঘর থেকে বের হয়ে চলে যায়। না যে এতক্ষণে নিশ্চিত শুয়ে পড়েছে, তাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে যে। তৌসির স্পষ্ট নাজের মন্য অরণ্যের মতো কালো সবুজ নয়নে অভিমান দেখেছে। তার কৈদের এখন আর তার সাথে রাগ দেখায় না, সে তার ওপরে অভিমান জমিয়ে বসে। ইস, কি নিষ্ঠুর সেই অভিমান! কতই না লুকায়িত সেই অভিমান, যতই লুকায়িত হোক তৌসির তীক্ষ্ণ চোখের চাহনি তা উপেক্ষা করবে না। সে বুঝে গেছে। তৌসির ঘরে এসে দেখে না যে বিছানার এক কোণে শুয়ে আছে। তৌসির দরজা লাগিয়ে ধীরলয়ে বিছানায় উঠে আসে। উঠতেই ভেতর থেকে ধরফরে শব্দ শুরু হয়। আহা, কি ভয়ানক এক অনুভূতি! একটাবার তার নিকট আসতে দেরি, কিন্তু এই অনুভূতি অনুভব হতে দেরি নয়। এই মেয়েটা তৌসিরে জ্বালিয়ে মারবে। কাছে এসেলেও জ্বালায়, দূর গেলেও প্রাণ পোড়ায়। মাঝে মধ্যে তৌসির নিজেকে নিজে প্রশ্ন করে, কী আছে এই নারীর মধ্যে যা তাকে এত টানে, এত ভীষণ কেন টানে? তৌসিরের নাজারের শরীরের প্রতি কোনো লোভ নেই। তৌসিরের জায়গায় অন্য পুরুষ থাকলে হয়তো বা নাজার এই হুরের মতো শৈলের মায়ের দহনে সে নিজেকে পোড়াত। অথচ তৌসিরের এমন মানসিকতা নয়। যদিও সে একজন খারাপ মানুষ বা মন্দ মস্তিষ্কের অধিকারী, তারপর তার কাছে তার স্ত্রী, তার কৈতরী চোখটাই সব। তৌসিরের ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু ছিল, কিন্তু সে নাজার আখিদয় এসে থেমে গেছে। এই নাজার তৌসির কাছে মহান এক সত্তা, আর হবেই না কেন। যে লোক মেয়ে মানুষের প্রতি কোনো অনুভূতি কাজ করতো না, সেই পাথর মানুষটা এক দেখায় মোহাবিষ্টিত হয়ে হোঁচট খেয়ে তার মায়া পড়ে গেছে। তৌসিরের কাছে নাজা বরাবরই বড্ড আদরের। সে দোষ করুক আর যাই করুক, আদর তো আদরেরই। তৌসির নাজার পাশে বসে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাজা, ঘুমিয়ে গেছো? প্রশ্নের রেশ না কাটতে ওপাশ থেকে নাজার তরফ থেকে সংক্ষেপে অথচ চূড়ান্ত উত্তর ভেসে আসে, না। প্রত্যাখ্যান পেয়ে দমে যায় না তৌসির, বরং সোহাগিত সুরে আহ্বান জানায়, আমার এদিকে আও, কৈতরী, আমার বুকে আসো। নাজার কণ্ঠে তখন একরাশ জমার বাঁধা অভিমান। সে অভিযোগের গলায় বলে, যে আমাকে বিশ্বাস করেনি তার বুকে আমার স্থান হওয়ার কথা নয়। তৌসির অনুনয় ভঙ্গিতে বলে, আমি আর এমন করবো না, মাফ কইরা দাও। নাজি এবার কঠিন শর্ত জুড়ে দেয়, পায়ে ধরে বলুন, করে দেব ইনশাল্লাহ। শুনে তৌসির মাথায় হাত, মনে মনে সে গজগজ করে ওঠে, সুত মারেনি সিনাল, এত খারাপ তুই? কিন্তু তবে মুখে প্রকাশ করে ভিন্ন প্রতিক্রিয়া, দূর সিনাল, আমি তোর ঠ্যাং ধরবো কেন, আমি না তোর জামাই। নাজা অবিচল, আগের মতো হিমশীতল গলায় সে জানিয়ে দেয়, তাহলে আর মাফ চাইয়েন না। তৌসি বেকায়দায় পড়ে যায়, কি আর করার। পরক্ষণে ভাবে, বউই তো, বউর সব কিছু ছোঁয়া জায়েজ, তাই আর কালক্ষণ না করে চুপচাপ হাত বাড়িয়ে নাচের পায়ে হাত রাখে সে। নরম গলায় বলে, আমার ভুল হয়ে গেছে, সব দোষ আমার, মাফ করে দাও আমার কৈতরী। তৌসি যে সত্যি সত্যি তা পা ধরবে তা না যায় দুঃস্বপ্নেও ছিল না। তার এমন কাণ্ডে সে এক লাফে উঠে বসে, বিস্ময় চিৎকার করে ওঠে, এই, সত্যি সত্যি ধরলেন কেন? আমি তো মিথ্যা বললাম। তৌসির এবার নাজার পা টেনে ধরে, এক নিমেষে তার দেহটা নিজের বলিষ্ঠ বুকের নিচে নিয়ে আসে। নাজার চোখের গভীরতায় তৃষ্ণার্ত দৃষ্টি মেলায়, শুধায়, তুমি যা বলবা তাই করমু, শোনার যোগ্য হইলে শুনমু, নয়তো না। নাজার লজ্জায় এদিক ওদিকে তাকিয়ে বলে, হয়েছে, বুঝেছি, আসুন ঘুমিয়ে যাই। তৌসির নাচের একটা হাত নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে, ফিসফিস করে জানতে চায়, আইজ লুঙ্গির গিটটা খুলি? নাজা দুদিকে মাথা নাড়ি অসম্মতি জানায়।
না, আজ থাক। আজ আমার শরীরটা ঠিক নেই। কাল বা পরশু থেকে হবে। এটা আমার ইচ্ছা। আপনি চাইলে আপনার যখন ইচ্ছা আপনার হক এটা। তৌসির আলতো করে নাজের কপালে কপাল ঠেকায়। আশ্বস্ত করে বলে, আচ্ছা, তোমার সুবিধা আমারও সুবিধা। তুমি যখন নিজের হাতে খুলতে সাহায্য করবা লুঙ্গির গিট, তখনই না হয় খুলবো। নাজে খিলখিল করে হেসে ওঠে বলে, আচ্ছা। তৌসির একটা বালিশে হাত দিয়ে টেনে নিয়ে শুয়ে পড়ে। তার প্রস্থ বক্ষে লেপ্টে থাকে নাজা। তৌসির উদম শরীরটা এত কাছে পেয়ে নাজে এক গোপন সুযোগ লুফে নেয়। ইচ্ছে মতন ছুঁতে থাকে তাকে শরীরে শরীর সে। বারবার ঠোঁট ছোঁয় তৌসির বুকে, কিন্তু এমন ভান করে ঘুমানোর ঘরে নড়াচড়া করেছে, ইচ্ছে করে চুমু খাচ্ছে না। তৌসি বিষয়টা স্পষ্ট বুঝতে পারে। অন্ধকারের আড়ালে সে মুচকি মুচকি হাসে। নাজাকে নিজের বক্ষে আরো জোরে চেপে ধরে বলে ওঠে, খা, চুমু খা, যত ইচ্ছা খা, এই তৌসি শুধু তোর। ততক্ষণ পর্যন্ত চুমু খা কই তোরই, যতক্ষণ পর্যন্ত তোর তৃষ্ণা না মিটে। নাজা তৌসির কথা শুনে হুট করে তৌসিরের গলায় ঠোঁট বসিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক হাতে তৌসিরের বক্ষে নখ বসিয়ে দিতে থাকে।